অ্যাডিকশন অফ লাভ, ভালোবাসার নেশা। গল্পের শেষ অংশ। বাড়িতে কত লোক, আর এইটা তো মনে হয় সেই কলেজের ছেলেটা। তাহলে কি সেই ছেলেটা এই বিয়ে বাড়িতে উপস্থিত? তাহলে তো বারবার আমার কাছে আসার চেষ্টা করবে। না, এর ভূত কালকেই বের করব। হুম। পরের দিন দাদা সব ডেকোরেশন কমপ্লিট। গায়ে হলুদের জায়গাটা রেডি তো? হ্যাঁ দাদা, গ্রেট। আচ্ছা, দিয়াশা কি এখনো ফেরেনি? সব্যসাচী দিয়াকে কল করতে যায়। আমরা হলুদের বাটি নিয়ে এসে গেছি দাদা। গুড। দাঁড়া, আমি স্নিগ্ধাকে ডেকে আনছি। আচ্ছা। সব্যসাচী স্নিগ্ধার ঘরে নক করে। এসো। সব্যসাচী ঘরে ঢুকে স্নিগ্ধাকে দেখেই অবাক হয়ে যায়। স্নিগ্ধা হলুদ রঙের শাড়ি আর পুরো ফুলের গয়না পরেছে। তাকে মনে হচ্ছে যেন সে কোনো ফুলের রানী, কিন্তু আজ বেশিক্ষণ তাকালো না সব্যসাচী। নিচে উঠানে এসে গায়ে হলুদ হবে। আচ্ছা। সব্যসাচী দরজা পেরিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। আজ তো তারও গায়ে হলুদ হতে পারত। তখনই অনেক এসে সব্যসাচীর গায়ে হলুদ লাগিয়ে দেয়। হোয়াট দ্য হেল? আমাকে কেন হলুদ লাগালি? কারণ আমি চাই বিয়েটা তোর সাথে হোক। সেটা পসিবল নয় অনেক। কেন বুঝিস না? সেদিন আংটির ঘটনা থেকে তোকে দেখছি। এসব করে কোনো লাভ নেই। বিয়েটা তিয়াসের সাথেই হবে। খবরদার আর এসব করবি না। বলেই রেগে মেগে চলে গেল সব্যসাচী, আর অনেক মুখ নিচু করে নিল। খুব ধুমধাম করে গায়ে হলুদের অনুষ্ঠান হলো। যদিও সেখানে সব্যসাচী ছিল না, সে সবটাই আড়াল থেকে দেখছে। কেন এরকম হলো বলো তো স্নিগ্ধা? তুমি আমার তো হতেই পারতে। পাগলের মতো ভালোবাসি তোমায়। দিন দিন পাগলামি বাড়ছে তোমার প্রতি। আমি তোমাতে আসক্ত স্নিগ্ধা। আই অ্যাম অ্যাডিক্টেড উইথ ইউ। ইউ আর মাই অ্যাডিকশন অফ লাভ, পিচ্ছি। তখনই কাঁধে কারোর স্পর্শ অনুভব করে সব্যসাচী। পেছন ঘুরে দেখে দিয়াশা। এভাবে আর কষ্ট পেও না দাদা, সব ঠিক হয়ে যাবে। ভালোবাসা তো সবাই পায় না বলো? না রে, এই ভালোবাসার ক্ষেত্রে আমি একটু বেশি কাঙ্গাল। না পেলাম বাবা মার ভালোবাসা, না আমার স্নিগ্ধার। বাদ দাও। ওদিকের গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হয়ে এলো। ভেতরে এসো। চলো। দিয়াশা ভেতরে ঢুকতেই চমকে উঠল। বাবা। ইয়েস মাই লিটল প্রিন্সেস। দিয়াশা গিয়ে ব্যক্তিটিকে জড়িয়ে ধরল। ওনাকে আমি ডেকেছি দিয়া। ও, তার মানে তুমি সকালে এই সারপ্রাইজের কথাই বলছিলে। ইয়াপ। থ্যাংক ইউ স্নিগ্ধাদি। থ্যাঙ্কস আর লট। বাবা, আমি কিন্তু বিয়েটা শেষ হলেই তোমার সাথে গিয়ে থাকবো। কেন দিয়া, তুমি চলে যাবে কেন? না সব্যসাচীদা, আমার এখানে থাকার আর কোনো কারণ নেই। আমার সব কাজ যে শেষ। ওকে বেবি, তুমি আমার সাথে গিয়ে থেকো। আমার মেয়েটাকে ছাড়া আমারও ভালো লাগে না কিছু। আমারও ভালো লাগে না কিছু। আর আমি তোমার জন্য একটা বেস্ট ছেলে দেখেছি। ইউ উইল লাভ হিম। এই একটা কথা আমার রাখবি মা। কোনো কিছুই চাই না তোর থেকে। আজ নয়, এই একটা জিনিস চাইলাম, আমার পছন্দের ছেলেকে বিয়ে কর। দিয়াশা একবার অনেকের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বাবার দিকে তাকিয়ে বলল, ওকে বাবা, আমি তোমার পছন্দের ছেলেকে বিয়ে করব, কথা দিলাম। দিয়াশা জড়িয়ে ধরল তার বাবাকে।
আর অনেক একদম পাথর হয়ে গেছে। এক পা দুই পা পিছিয়ে সেখান থেকে দৌড়ে বেরিয়ে গেল। ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া ওড়াচ্ছে সব্যসাচী। একটার পর একটা সিগারেট খাচ্ছে। নিজেকে আজ তার সিগারেটের মতো পুড়িয়ে দিতে ইচ্ছে করছে। হঠাৎ স্নিগ্ধার গলা শুনতে পেল সব্যসাচী। বাচ্চা, কোনোদিন সিগারেট মদ খাবে না। আমার খুব অস্বস্তি হয় ওসবে। আমার বাবাও খায় না তাই। সব্যসাচী যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। আদৌ এটা সত্যি? তার মনে স্নিগ্ধার সব মনে পড়ে গেছে। কিন্তু পিছন ঘুরে সব্যসাচী অবাক হয়ে যায়। কেউ কোথায় নেই। তার মানে সবটাই তার মনের ভুল। আসলে তার আগের কথাগুলো মনে পড়ছিল। সব্যসাচী তখন মদের গ্লাসটা একেবারে শেষ করে আরেকটা সিগারেট খেয়ে নিজের ঘরে চলে এলো। 1 ঘন্টা যাবৎ শাওয়ার নিয়ে বেরিয়ে এলো। তারপর শুয়ে পড়ল। ক্লান্ত, বড্ড বেশি ক্লান্ত আজ আমি। আমার শরীরে একটু শক্তি নেই। আর এসব নেওয়ার মতো ক্ষমতা শেষ আমার। নিজের ভালোবাসাকে অন্য একজনের হাতে আমি কিভাবে তুলে দেব? এই হাত দিয়েই তো আমি স্নিগ্ধাকে তিয়াসের হাতে তুলে দেব, তাই না? কিন্তু নিজের হাতে স্নিগ্ধার জন্য কাটা নামটা আজও যে জ্বলজ্বল করছে। আমার আদরের দেওয়া পিচ্চি নামটা আমার হাতে যে আজও বর্তমান। কি করে এই হাত দিয়ে ওকে অন্য কারোর হাতে দেব? এসব বলতে বলতেই একটা কাচের গ্লাস মাটিতে ভেঙে দিল। আর তার একটা টুকরো নিয়ে নিজের হাতের তালুতে ঘষতে লাগলো। আর হাত দিয়ে গল গল করে রক্ত পড়তে লাগলো। কেন কেন করলাম আমি? এত ভালো কেন হচ্ছে আমি? এটুকু স্বার্থপর তো হওয়াই যায় নিজের জন্য। আচ্ছা আচ্ছা, একবার যদি স্নিগ্ধাকে বলি সবটা, তাহলে কি ওর সব মনে পড়ে যাবে? কিন্তু ওর তো ক্ষতি হবে এতে। না না, কিচ্ছু হবে না। আমি একটু স্বার্থপর হতেই পারি। হ্যাঁ হ্যাঁ, হতেই পারি। তারপর সব্যসাচী উঠে ব্যান্ডেজ বক্স থেকে হাত ব্যান্ডেজ করে রেডি করে নেয়। একটা কালো শার্ট, কালো প্যান্ট, লাল ব্লেজার আর ব্যান্ডেড ঘড়ি। চুলগুলো এলোমেলো হয়ে আছে, কিন্তু তাতে কিছুই এসে যায় না সব্যসাচীর। ম্যাম, আপনার সাজ কমপ্লিট। অপূর্ব লাগছে আপনাকে। স্নিগ্ধা আয়নায় তাকিয়ে দেখল তাকে সত্যিই অপূর্ব লাগছে। লাল লেহেঙ্গা, ভারী গয়না আর মেকআপ, একদম অন্যরকম লাগছে তাকে। মাশাআল্লাহ দি, অসম্ভব সুন্দর লাগছে তোমাকে। তোমাকেও কম কি লাগছে বাবু? দিয়াশা মুচকি হাসল। দিয়াশা একটা সাদা রঙের গাউন পরেছে আর পাথরের গয়না। চুলটা স্ট্রেইট করে ছাড়া, একদম একটা পরীর মতো লাগছে তাকে। এবে রেডি তুই? অনেক ভেতরে ঢুকতেই দিয়াশার দিকে চোখ আটকে যায় তার, কিন্তু তা মুহূর্তেই সরিয়ে নেয়। ভালো লাগছে তোকে স্নিগ্ধা। কিছুক্ষণের মধ্যেই তিয়াসদা আসবে। এই সব বলেই বেরিয়ে যায় অনেক। কিন্তু দিয়াশা পরিষ্কার দেখল অনেকের মায়াবী চোখ দুটো কেঁদে কেঁদে ফুলে উঠেছে। শুধু জামা কাপড়েই চাকচিক্য আছে অনেকের, কিন্তু মুখটা কিরকম শুকিয়ে গেছে। খুব কষ্ট হচ্ছে স্নিগ্ধাদের জন্য তোমার, তাই না অনেক? দেখো, আমরা কেউই সুখী না। না আমি, না তুমি, না দাদা। হঠাৎ বর এসেছে, বর এসেছে। বর উঠলে দিয়াশার বাকি মেয়েরা দৌড়ে বেরিয়ে যায়। তখন ঘরে এক প্রকার দৌড়ে ঢোকে সব্যসাচী। তোমার সাথে একটা কথা ছিল স্নিগ্ধা। কি কথা? আর আমার তিয়াস এসেছে, তুমি দেখে এলে।
এই আমার কথাটা সব্যসাচীর বুকে গিয়ে লাগলো। এতটা ভালোবাসো তুমি তিয়াসকে? না, আর আমি কিছুই বলবো না। তুমি খুশি থাকো সোনা। আই লাভ ইউ। কি হলো সব্যসাচীদা, চুপ করে আছো কেন? হ্যাঁ হ্যাঁ, কই কিছু না। তোমার হাতে কি হয়েছে? ব্যান্ডেজ করা কেন? কিছু না, কিছুক্ষণ পর তোমাকে এসে নিয়ে যাব। আসছি। স্নিগ্ধা আর কিছু বলার সুযোগ না দিয়ে বেরিয়ে যায়, আর স্নিগ্ধা ধোয়া মেরে বসে থাকে। কিছুক্ষণ পর মণ্ডপে এক এক করে সমস্ত নিয়ম মেনে বিয়ে হচ্ছে স্নিগ্ধা আর তিয়াসের। সুদৃষ্টি মালাবদল ইতিমধ্যেই সব শেষ করে সিঁদুর দান করার জন্য তিয়াসের হাতে সিঁদুর দেওয়া হয়েছে। সব্যসাচী খালি সবটা দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আজ তার হাত পা বাঁধা, নিজের ভালোবাসাকে অন্য কারোর হাতে তুলে দিয়েছে। এবার সে চলে যাবে অনেক অনেক দূরে। চোখটা লাল টকটকে হয়ে উঠেছে, অসম্ভব জ্বালা করছে, কিন্তু জল পড়ছে না। আজ তার চোখের জলও বেইমানি করছে তার সাথে। ভাবতেই অবাক লাগছে, কিসের পাপে আজ তার ভালোবাসা অপরিপূর্ণ। সিঁদুর দান করুন কথাটা কানে যেতেই সব্যসাচী চোখ বন্ধ করে নেয়। আর কিছু সেকেন্ডের মধ্যেই চারিদিকে বেজে ওঠে উলুধ্বনি, অর্থাৎ সিঁদুর দান সম্পূর্ণ। বিবাহ সম্পূর্ণ হয়েছে। পুরোহিতের কথা কানে যেতেই সব্যসাচীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আরে পাশে শুনতে পেল মেয়েটার নাকে কত সিঁদুর পড়েছে। অবশ্যই মেয়েটার বর মেয়েটাকে খুব ভালোবাসবে। হঠাৎ মুখে কেউ ফু দিলে সব্যসাচী ঝট করে চোখ খোলে। বাচ্চা। স্নিগ্ধা। আমাকে দেখে খুশি হওনি? তাহলে আমি গেলাম তিয়াসদাকে বিয়ে করতে। ও তিয়াসদা, এই অবলা নারীকে বিয়ে করে নাও। আর আমার বন্ধুটাকে কাঁদিও না। অবাক হলো, হয়েছে বইয়ের থেকে বন্ধুর দরদ বেশি। হুশ হুশ। সবাই হো হো করে হেসে দিল, আর সব্যসাচী ক্যাবলার মতো দাঁড়িয়ে আছে। এইসব কি হচ্ছে? আমায় কেউ কিছু বলবে? সবটাই একটা আয়োজন, যেটা আমি, তিয়াসদা আর দিয়া মিলে করেছি। কি? চুপ চুপ। এত জোরে কেউ চেঁচায়? স্নিগ্ধা কথা না বাড়িয়ে আসল কাজ শুরু করো। হ্যাঁ তিয়াসদা, এসো তোমরা ভেতরে। তখন কয়েকজন গার্ড একজন বৃদ্ধ লোক এবং একটি ছেলে এবং মেয়েকে নিয়ে এলো, যাদের দেখে উপস্থিত সবাই শকড। বাবা, রিক্তা। রিক। তিয়াসের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। দেখো না বাবা, আমাকে কিরকম ধরে রেখেছে। প্লিজ ছেড়ে দিতে বলো আমাকে। স্নিগ্ধা একদম চুপ। পুলিশ অফিসার পুরো গাড়ি ঘিরে রেখেছে, তাই কোনো রকম চালাকি করবেন না। এবার আমি যে কথাগুলো বলবো সেগুলো খুব মন দিয়ে শুনবে। এমন অনেক কিছু ঘটেছে যা আমার ধারণার বাইরে ছিল, কিন্তু শেষ অবধি এতটা ভয়ঙ্কর একটা সত্যি বেরোবে আশা করিনি। তাহলে আমি একদম প্রথম থেকে শুরু করি। তন্ময় চৌধুরী তিয়াস চৌধুরীর বাবা এবং তিয়াসা চৌধুরীর পালিত বাবা একজন অত্যন্ত নিকৃষ্ট মানুষ, মনের মানুষ, যে শুধু ভালো মানুষের মুখোশ পরে থাকে। তন্ময় চৌধুরী ছিল আমার বাবার বিজনেস পার্টনার, একজন ঠগ এবং জোচ্চোর। আমার বাবার সাথে কাজ করে আমার বাবার পেছনেই ছুরি মেরেছে। আচ্ছা, আমি ক্লিয়ার করে বলছি, তন্ময় চৌধুরী বাবার বিজনেসের পার্টনার হওয়ার সাথে সাথে
আমার বাবার কোম্পানির থেকে প্রচুর টাকা সরাতেন। আমার বাবা সবটা বুঝতে পারলেও কিছু বলতেন না, কারণ তার হাতে কোনো প্রমাণ থাকতো না। এরপর আমার বাবার কোম্পানিতে জব করতে আসেন সব্যসাচী আর অনিকের বাবা সৌমিক চক্রবর্তী, যিনি একজন অত্যন্ত কর্মকঠোর ব্যক্তি ছিলেন। তিনি বাবার কোম্পানিতে সামান্য কর্মচারী হলেও তিনি প্রমাণসহ চুরি করে ধরে ফেলেন তন্ময় চৌধুরীকে। এরপর আমার বাবা তন্ময় চৌধুরীকে অফিসের ছোট্ট একজন কর্মচারী করে দেন এবং সব্যসাচীর বাবাকে তার পার্টনার করে, এবং এরপর থেকেই শুরু তন্ময় চৌধুরীর ঘৃণা খেলা। তন্ময় চৌধুরী এরপর সব্যসাচীর বাবাকে অ্যাক্সিডেন্ট করার, কিন্তু সেই গাড়িতে সব্যসাচীর মা থাকায় তিনিও মারা যান। এরপর আমার বাবা অসহায় হয়ে ওঠে, তখন আবার ভালো মানুষের মুখোশ পরে বাবাকে সাহায্যর মরীচিকা দেখায় এই তন্ময় চৌধুরী, কিন্তু বলে না স্বভাব কোনো দিন পাল্টায় না। তাই তিনি আবার নিজের চুরির কাজ শুরু করে দেন। এরপর উনি নিজের একটা কোম্পানি খোলেন। কি করে জানো তিয়াসদা? তোমার মাকে খুন করে। হ্যাঁ হ্যাঁ, তোমার মায়ের নামে তোমার মামারা প্রচুর সম্পত্তি লিখে দিয়েছিল, যে সম্পত্তি সে যাকে ইচ্ছে দিতে পারবে, কিন্তু সেটা শুধু তার মৃত্যুর পর। তাই এই তন্ময় চৌধুরী প্ল্যান করে তোমার মাকে সাইন করিয়ে তোমার মাকে মেরে ফেলে এবং সেই সব সম্পত্তি নিয়ে নিজের বিজনেস দাঁড় করায়, আর নিজের কার্যসিদ্ধির পর আমার বাবার হাত ছেড়ে দেয়। এরপর আসি পরের কথায়। এত কিছুর পরেও এই তন্ময় চৌধুরীর লোভ কমে না। সব্যসাচী আর অনেককে কোনো একদিন মানুষ করেছে জানো, টাকার লোভে। কারণ সব্যসাচীর বাবার উইল আর মায়ের উইলে আছে যে সব্যসাচী আর অনেকের 30 বছর হলে তারা যাকে ইচ্ছে তার সম্পত্তি দিতে পারবে। সেই সম্পত্তির পরিমাণ এতই বেশি যে তন্ময় চৌধুরী যতদিন সব্যসাচী আর অনেকের সব দিয়ে পড়াশোনা সব করিয়েছে তার 4 গুণ। এই কয়েকদিনের দোহাই দিয়ে সব সম্পত্তি নিজের নামে করতে চেয়েছে এই তন্ময় চৌধুরী। তারপর আসি তিয়াসদির ঘটনায়। সেটা আমি বলি স্নিগ্ধা। তিয়াস আমার থেকে বয়সে ছোট, কিন্তু আমার বন্ধুত্ব ছিল অসাধারণ। আমি আর তিয়াসা পরিচিত হই এফবিতে। আমাদের সম্পর্ক, কথাবার্তা এতই গভীর হতে থাকে যে আমরা প্রায়ই একে অন্যের সাথে দেখা করতাম। আমার ভাই হলো রিক, ও বিদেশে পড়াশোনা করত। আমাদের শুধু মা বেঁচে ছিলেন। তিয়াসা থাকাকালীন আমার আর রিকের ভিডিও কলে কথা হতো। রিক আমার ভাই, তিয়াসা জানতো না, কারণ রিক ওদের বন্ধুত্ব সামনে আমাকে বেষ্টি বলে পরিচয় দিত, যাতে ওর বন্ধুরা বোন তুলে খারাপ গাল না দেয়, আর আমিও তাই বেষ্টিই বলতাম। এই ভিডিও কল হতে হতে তিয়াসা আর রিক একে অপরকে ভালোবাসতে শুরু করে। রিক জানায় আমাকে যে বিদেশের কাজ অনেক হালকা, যার ফলে সে দেশে ফিরবে তিয়াসার সঙ্গে দেখা করতে। আমিও রাজি হয়ে যাই, কিন্তু তার মধ্যে আমার বাড়িতে আসে এই তন্ময় চৌধুরী। সে আমাকে বলে যে আমাকে একটা ইঞ্জিনিয়ারিং জব করতে হবে। স্বভাবত আমি অবাক হই এবং জানাই যে আমি একজন ফ্যাশন ডিজাইনার। তখন উনি আমার মায়ের কপালে বন্দুক ঠেকিয়ে বলেন ওনার কথা মতো কাজ না করলে উনি আমার মাকে শেষ করে দেবে। আমি ভয়ে ভয়ে রাজি হয়ে যাই। এরপর ওই জবে গিয়ে আমি পরিচিত হই তিয়াসের সাথে। বন্ধুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে আমার ওর প্রতি ভালোবাসা জন্মায়।
এবং এর মধ্যে তিয়াশা আর রিক্তের প্রেম গভীরতম হয়ে ওঠে। রিকের পাগলামি বেড়ে যায় তিয়াশকে নিজের করে পাওয়ার কারণও জব করতে বিদেশে। তিয়াশকে রিক প্রপোজ করলে তিয়াশাও রাজি হয়ে যায় এবং তিয়াশকে জানায়। এরপর আমাদের এলাকায় তিয়াশ খোঁজ নেয় রিকের ব্যাপারে, কিন্তু সেখানে তন্ময় চৌধুরী নিজের লোক লাগিয়ে তিয়াশকে মিথ্যা খবর দেয় যে আমার ভাই একজন লম্পট। এরপর তিয়াশা রিকের সাথে পালাতে চায় এবং এটাতে রিক রাজি না হলে আমাকে আবার তন্ময় চৌধুরী ভয় দেখায় আমার মা এবং তিয়াশকে মেরে ফেলবে, কারণ উনি জানতো আমি তিয়াশকে ভালোবেসে ফেলেছি। এরপর আমার দিব্যির জন্য রিক বাধ্য হয় পালিয়ে বিয়ে করতে। এরপর আমি স্নিগ্ধার কথায়, আমি জানি না কেন, কিন্তু আমাকে তন্ময় চৌধুরী বলে দিয়েছিল যেন তিয়াশা কোনোদিন আমার নাম মুখে না আনে, ও যেন আমার নাম স্নিগ্ধা বলে ডাকে। আমিও সেই অনুযায়ী তিয়াশাকে ওর দাদার দিব্যি দেই, যেন ও আমাকে কোনোদিন রিক তা বলে না ডাকে। আমার নাম স্নিগ্ধা। তিয়াশা ওর দাদার দিব্যির জন্য আমাকে আর কোনোদিন রিক্তা বলে ডাকেনি। এরপর তিয়াশার বাবা আমাকে বলে যেন আমার ভাই তিয়াশের ওপর অনেক অত্যাচার করে, কিন্তু ভাই সেটা না করে দেয়, কারণ ও মরে গেলেও তিয়াশকে কষ্ট দিতে পারতো না। তাই তন্ময় চৌধুরী রিকের একটা নকল মা রাখে যে তিয়াশকে অত্যাচার করত। রিকের হাজার কষ্ট হলেও কিছু বলতে পারতো নিজের মায়ের কথা ভেবে। তিয়াশা জানে আমার ভাই কোনোদিন ওকে নিজের হাতে কষ্ট দেয়নি। এরপর তিয়াশা গর্ভবতী হয়ে যায়। রিককে বলা হয় যাতে ও যে বলে স্নিগ্ধার সাথে চলে যাচ্ছে, রিক সেটাই করে এবং তিয়াশা ভাবে যে আমার সাথে রিক চলে গেছে একটা নোংরা সম্পর্কে। আর তারপর তিয়াশাকে নিয়ে তিয়াশ চলে যায়, রিক বিদেশে চলে যায় আর আমার সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয়। আপনিও জব ছেড়ে দেয়। আর উপরের ঘটনা আমার অজানা স্নিগ্ধা। এরপরের ঘটনা আমি বলছি। তন্ময় চৌধুরী আমাকে অনেক আগে থেকেই চেনেন সুজয় দত্তের মেয়ে হিসেবে। আমার বাবার ওপর প্রতিশোধ নিতে তার এই পরিকল্পনা ছিল। এরপর তিয়াশদা ভাবে যে আমি তাহলে সেই স্নিগ্ধা যে তিয়াশদের ক্ষতি চেয়েছি। আর কিছু প্রশ্ন কারোর, তিশা তুই এত কিছু জানলি কি করে? তোমরা অনেকেই জানো না, তিয়াশদাই আমাকে কিডন্যাপ করেছিল আমার উপর অত্যাচার করে তিয়াশাদের প্রতিশোধ নেওয়ার জন্য। কিন্তু যেদিন আমাকে সব্যসাচীরা উদ্ধার করে সেদিনই আমার কাছে অনেক কিছু প্রশ্ন উঠে আসে। তিয়াশদা যখন আমাকে চাবুক দিয়ে মারছিল তখন তিয়াশদি কোনোভাবে সেই ঘরে চলে আসে এবং আমাকে মাটিতে কাতরাতে দেখে ভয় পেয়ে যায়। আর তিয়াশদা যখন আমাকে লাঠি দিয়ে মারতে যাচ্ছিল তখন বলেছিল, দেখ দেখ বনু, তোকে এর জন্য এত সাফার করতে হয়েছে না, আজ এখানেই শেষ হবে। না ভাই, এটা স্নিগ্ধা নয়, এটা অন্য কেউ। কিন্তু ততদিনে আমাকে তিয়াশদা মেরে দিয়েছিল আর আমি তিয়াশদের শেষ কথাটা শুনে অজ্ঞান হয়ে যাই। যখন জ্ঞান ফেরে তখন আমি ডাক্তারকে অনুরোধ করি যাতে সবাইকে বলা হয় আমি সব ভুলে গেছি, আর ডাক্তারও তাই করে। আমার কথা শুনে আমি ওই শেষ কথাগুলো জানবার জন্য তিয়াশদাকে ভালোবাসি, এই মিথ্যাটা বলি তোমাদের একবারও মাথায় আসেনি। আমি তো ক্লাস 11-এ তিয়াশদাকে চিনতামই না। ভালোবাসা তো অনেক দূর। আমি ওই ছুতোর মাধ্যমে তিয়াশদার ঘরে গিয়ে সব কিছু জানতে চাই তিয়াশদির কাছে। তারপর এক ধাপ করে এগোতে থাকি। বাবার অফিসের পুরনো সব জিনিস, বাবার কলিগরা আমাকে অনেক তথ্য দেয়।
তন্ময় চৌধুরীর ব্যাপারে সব প্রমাণ থাকা সত্ত্বেও আমি কাউকে কিছু জানাইনি, কারণ ঘটনাটা সাজাতে পারছিলাম না। এরপর দিয়াশার বাবা একজন আইপিএস হওয়ার তার সাহায্য নিয়ে কয়েকজন লোক ঠিক করে রিক্তাদিকে ধরবার জন্য। এরপর যখন রিক্তাদি আর তার মাধ্যমে রিক্তাদাকে ধরে, আমার কাছে তাদের ভয়টাই অনেক জিনিস ক্লিয়ার করে। আর তারপর আসে আমার না হওয়া শ্বশুর, যে শুধু নিজেকেই বড় খেলোয়াড় ভাবে, আর আমার আশীর্বাদের দিনই ওনাকে কিডন্যাপ করে দিয়াশার বাবার ঠিক করা লোকদের দিয়ে। আর দিয়াশাকে সবটাই জানাই, ও আমার হেল্প করতে চায়, কারণ ওনার এই গোয়েন্দাগিরি খুব খুব ভালো লাগে। পরশু রাতে গিয়ে সবটা কনভিন্স করাই তন্ময় চৌধুরীকে দিয়ে। এইদিকে রিক্তাদিরাও সব বলে, একে একে সব মিলে যায় আর রেকর্ডসগুলো পুলিশের কাছে জমা দেয়। এই হচ্ছে সম্পূর্ণ ঘটনা। তিয়াস, তার মানে আমার মা ওই লোকটার জন্য আমার কাছে নেই। সব্যসাচী, আমার মা বাবাকে ও মেরেছে, আজ আমি ওকে শেষ করে দেব। হাত মুষ্টিবদ্ধ করে এগিয়ে গেল তন্ময়ের দিকে। স্নিগ্ধা, রিক্তাদি, তুমি তিয়াসকে সামলাও, পুলিশ অফিসার নিয়ে যান ওনাকে, নয়তো এখানেই কোনো ক্ষতি করে দেবে। স্নিগ্ধা ছুটে গিয়ে সব্যসাচীকে ধরল, আর সব্যসাচী রাগের মাথায় স্নিগ্ধাকে ছিটকে দেয়, আর স্নিগ্ধার মাথাটা টেবিলের একটা জায়গায় লেগে হালকা কেটে যায়। সব্যসাচীর স্নিগ্ধার দিকে চোখ যেতেই সব দিক ভুলে স্নিগ্ধার কাছে চলে যায়। সরি সরি স্নিগ্ধা, আমি ইচ্ছে করে করিনি, আমার রাগ উঠে গেছিল, এই অনেক। আমি ওকে ঘরে নিয়ে যাচ্ছি, তুই একটু ব্যান্ড এইড বক্সটা নিয়ে আয় ফার্স্ট, বলেই স্নিগ্ধাকে কোলে তুলে নিল। বাবা কনেকে নিয়ে যাচ্ছ, ও তো লগ্নভ্রষ্ট হয়ে যাবে। ওসব মানি না আমি, ওর কপালটা কেটে গেছে, আমার কাছে ওটাই সব থেকে বড়। শোনো সব্যসাচী, এই সিঁদুরটা ওকে পরিয়ে দে, তারপর নিয়ে যা। তিয়াস সিঁদুরের কৌটোটা সব্যসাচীর দিকে এগিয়ে দেয়। সব্যসাচী কোনো দিক না ভেবে স্নিগ্ধার কপালে সিঁদুর পরিয়ে নিয়ে চলে যায়। স্নিগ্ধা ঘরে মুখ গোছ করে বসে আছে। কি হয়েছে পিচ্চি, এরকম মুখ ফুলিয়ে বসে আছো কেন? আমার এত খারাপভাবে বিয়ে হলো, ছি, সব তো তোমারই জন্য, আমাকেও কত কষ্ট দিলে। হুশ হুশ, ভালো লাগে না ধর। আচ্ছা একটা কথা বলো, এই পুরোহিত যে বলল যে সিঁদুরদান সম্পূর্ণ, আরও কত কি, এসব কী ছিল? আরে বিয়েবাড়ির সব লোক তো নাটক করছিল, তিয়াসদা টাকা দিয়ে নাটক করতে বলেছিল। বাহ বাহ, কি ভালো, আমাকে কেউ জানালে না। সরি তো, প্লিজ রাগ করো না, আমি দুদিন আগেই তিয়াসদাকে জানিয়েছি, কারণ আসল আত্মীয় স্বজন থাকলে আমার এই ছোট্ট নাটক কেটে যেত। সব ঠিক আছে, কিন্তু প্লিজ আমাকে ছেড়ে আর যেও না, বড্ড বেশি ভালোবাসি তোমায়। স্নিগ্ধার কপালে কপাল ঠেকিয়ে বলল, আর কোনোদিন তোমাকে ছেড়ে যাব না, আই প্রমিস। অনেক হয়েছে প্রেম, বাকিটা আবার পরে করো, এখন স্নিগ্ধাকে ফ্রেশ হতে দাও, আর তুমিও ফ্রেশ হয়ে নাও গিয়ে। দিয়াশা ঘরে ঢুকতে ঢুকতে বলল। স্নিগ্ধা লজ্জায় মুখ নামিয়ে নিল, আর সব্যসাচী মুচকি হেসে বেরিয়ে গেল। কেমন আছো? তিয়াশা
জানালার সামনে দাঁড়িয়েছিল। পেছন ঘুরে দেখল রিক বুকের সামনে দুহাত গুজে দাঁড়িয়ে আছে। যখন নিজের বাচ্চার দায়িত্ব নিতে পারবে না তাহলে তাকে আমার গর্ভে দিলে কেন? রিক গিয়ে তিয়াশাকে পেছন থেকে হালকা করে জড়িয়ে ধরল। সরি, আমি কোনোদিন এরকম হবে ভাবতে পারিনি। আমিও ভালো ছিলাম না তিয়াশা, শুধু খুশি ছিলাম এইটা জেনে তুমি ঠিক আছো তোমার দাদার কাছে। আমার খুব ইচ্ছে করতো তোমার কাছে, আমার বেবির কাছে ছুটে আসতে, কিন্তু আমি যে নিরুপায় ছিলাম জানো। প্রচুর নেশা শুরু করেছিলাম, কিন্তু তাও তোমাকে ভুলতে পারতাম না। প্লিজ আমাকে ভুল বুঝো না। আর সরি তো আমার বলা উচিত, তোমাকে কতটা খারাপ ভেবেছি, তোমার বোনকে নিয়ে কত নোংরা চিন্তা করেছি। প্লিজ আমাকে ভুল বুঝো না। রিক আস্তে করে তিয়াশাকে কোলে তুলে নিল, তারপর বিছানায় বসিয়ে দিল। এবার থেকে তোমার সমস্ত দায়িত্ব আমার। তোমার রাগ, দুঃখ, এই সময়ের সমস্ত অনুভূতির মিষ্টি অত্যাচার আমি পেতে চাই। তোমার যা লাগবে আমাকে বলো। যতদিন না আমাদের বেবি পৃথিবীতে আসছে ততদিন সব মুহূর্ত আমি তোমার সাথে থাকব। কিন্তু বেবি এলে তুমি আমার সাথে বিদেশে যাবে, আর তোমার যখন ইচ্ছে আমি তোমাকে আমার শালাবাবুর কাছে নিয়ে আসব। আই অ্যাম লাকি টু হ্যাভ ইউ। আমি লাকি যে তোমার মতো অর্ধাঙ্গিনী পেয়েছি। তারপর রিক তিয়াশার কপালে আলতো করে চুমু খায়। তিয়াস যোগ রিক, কোথায় ছিলে এতদিন? এই জেলার বাইরে। কিছুদিন আগেই মা মারা গিয়েছেন, তাই আবার এখানে ফিরে আসা, বলল রিক্তা। চলে কেন গিয়েছিলি? ভেবেছিলাম যে তোর আর মায়ের ক্ষতি হয়ে যাবে এখানে থাকলে, তাই। আচ্ছা, স্নিগ্ধাকে তুই লাইক করছিস তো? ছাড়, মন খারাপ করিস না। সবার কপালে ভালোবাসা জোটে না। কে বলল জোটে না? আর তোকে এটাই বা কে বলল যে আমি মন খারাপ করেছি? মানে জানিস, ভালোবাসার ভালো লাগার মধ্যে একটা বিশাল ডিফারেন্স থাকে। আমি কোনোদিনও স্নিগ্ধাকে ভালোবাসিনি। ভালোবাসলে হয়তো কোনোদিন ওর উপর অত্যাচার করতে পারতাম না। আর যখন আমি বিয়ের কথাটা শুনি আমি একটু খুশি হইনি। শুধু বন্ধুত্বের খাতিরে করতে রাজি ছিলাম বলতে পারিস। তখন আসল ভালোবাসাকে চিনতে পারিনি। কাউকে ভালোবাসিস? আচ্ছা, জানতে চাইবি না কে? না। কেন? সব কিছু জানা ভালো না, কিন্তু আমি তো জানতে চাই। আচ্ছা বল। তিয়াস রিক্তার সামনে হাঁটু গেড়ে বসে। আই নো ইট সিমস অ্যাকওয়ার্ড, বাট বেস্টি আই লাভ ইউ। দেখ, অন্যান্য প্রেমিকদের মতো পারবো না বলতে। তুই আমার এই ওই হেনা তেনা, বাট আমি বলতে চাই তোকে সারা জীবন আমার বেস্টি হিসেবেই চাই, কোনোদিন যে ছেড়ে যাবে না। রিক্তা দুই হাত দিয়ে নিজের মুখ চেপে ধরে, তারপর হাঁটু গেড়ে বসে বলে, ওকে আই নো ইউ আর আনরোমান্টিক, কিন্তু কিছু একটা তো দে। তিয়াস তখন পকেট থেকে একটা কাগজ বের করে রিক্তার হাতে দিল। এইটা একটা ফুলের বীজ। ও মাই গুডনেস, তোর মনে আছে যে আমার গাছ কত ফেভারিট। লাভ ইউ বাডি, লাভ ইউ এ লট। বলেই খুশিতে তিয়াসের গায়ে ঝাঁপিয়ে পড়ল রিক্তা, আর তিয়াসও পরম যত্নে নিজের কাছে জড়িয়ে নিল আর ভালোবাসা রিক্তাকে। রিক্তা প্লাস তিয়াস। বাইরে থেকে সবকিছুই দাঁড়িয়ে দেখছিল দিয়াশা।
সবাই নিজের ভালোবাসা ফিরে পেল, শুধু আমি বাদে। তখনই মনে হলো কেউ কাঁধে হাত রেখেছে। ঘুরে দেখে সব্যসাচী। "কি রে, কি করছিস এখানে?" "হোস, ওইদিকে এসে দেখো।" "আমি কিছু দেখব না, তুই ঘরে যা। কাল সকাল সকাল আমার আর স্নিগ্ধার সাথে বেরোবি। কোথায় সেটা কালই বুঝবি, এখন যা।" "আচ্ছা।" দিয়া সাজেতেই সব্যসাচী স্নিগ্ধার ঘরের দিকে পা বাড়ালো। চাঁদের আলো স্নিগ্ধার মুখে পড়ছে, তার ফলে স্নিগ্ধাকে অত্যন্ত মায়াবী লাগছে। সব্যসাচী এক দৃষ্টিতে তাকিয়ে আছে স্নিগ্ধার দিকে। স্নিগ্ধার ঘুমের মধ্যেই মনে হলো তার দিকে কেউ তাকিয়ে আছে, তার ফলে অস্বস্তি হতে লাগলো। তারপর হঠাৎ চোখ দুটো খোলার সঙ্গে সঙ্গে স্নিগ্ধার অধর যুগল নিজের আয়ত্তে নিয়ে নেয় সব্যসাচী। স্নিগ্ধা এক প্রকার থমকে গেছে। কিছুক্ষণ পর সবটা বুঝে ওঠার সেও একইভাবে সব্যসাচীর ভালোবাসায় সাড়া দিতে থাকে। কিছুক্ষণ পর সব্যসাচী স্নিগ্ধাকে কোলে তুলে জানালার সামনে বসিয়ে দেয়। "বাহ, আমাদের চাঁদ তো দেখছি ওই চাঁদের থেকেও বেশি সুন্দর।" স্নিগ্ধা লজ্জায় মুখ নামিয়ে নিল। "ও মা গো, টুরু লাভ।" কিছুক্ষণ স্নিগ্ধার দিকে তাকিয়ে আবার স্নিগ্ধার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয় সব্যসাচী। একটু পরে আস্তে আস্তে স্নিগ্ধার গলায় মুখ ডুবিয়ে স্নিগ্ধার গলায় ছোট ছোট চুমু দিতে থাকে সব্যসাচী। তারপর নেশালো কণ্ঠে বলে, "আর কোনো দিন আমাকে ছেড়ে যাবে না তো জান?" "না না, কখনো না, প্রমিস।" "হুম।" তারপর সব্যসাচী স্নিগ্ধাকে ছেড়ে কপালে ঠোঁট ছোঁয়ালো। "আই লাভ ইউ পিচ্চি, আই লাভ ইউ বাচ্চা।" তারপর সব্যসাচী স্নিগ্ধাকে বেডে শুইয়ে নিজের রুমে চলে যায়। পরের দিন দেখো, এবার চোখ খুলতেই হবে। আর কতক্ষণ এইভাবে চোখ বেঁধে রাখবে? অ্যাঁ 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 উফ, দিয়াশা, দাঁড়া না একটু। সব্যসাচী স্নিগ্ধাকে কিছু একটা ইশারা করলে তখন স্নিগ্ধা গাড়ি থেকে নেমে দিয়াশাকে আস্তে করে নামালো। "দে, আমি পড়ে যাব।" "কিচ্ছু পড়বি না, আমাকে ধরে ধরে চল।" একটু পর দিয়াশার চোখের বাঁধন খুলে দেয় স্নিগ্ধা, আর দিয়াশা অবাক হয়ে যায়। অনেক একটা বড় জায়গায় দাঁড়িয়ে আছে মাইক নিয়ে, আর তার চারিদিকে ব্যান্ডের লোক আর অনেক ভিড়। তার মাঝখানে দাঁড়িয়ে আছে অনিক, আর কিছুটা দূরে দিয়াশা আর স্নিগ্ধা। কয়েক সেকেন্ড পর অনেক মাইকটা মুখের সামনে এনে একটু স্টাইল করে হেসে গান ধরল। তারপর স্নিগ্ধা অনিকের হাত থেকে মাইক নিয়ে দিয়াশা আর অনিকের দিকে তাকিয়ে গান গাইল। তারপর অনেক দিয়াশার চারিদিকে ঘুরে ঘুরে গাইল। স্নিগ্ধা দিয়াশাকে হালকা ধাক্কা দিয়ে গাইল। অনেক দিয়াশার সামনে এসে গান গাইল। সবাই জোরে জোরে হাততালি দেয়। তারপর অনেক দিয়াশার সামনে বসে একটা বড় শ্বাস নেয়, আর স্নিগ্ধা ওখান থেকে কেটে পড়ে। "দিয়াশা, মাই লাভ।" এই কথাটা, একটা কথাই যেন যথেষ্ট ছিল দিয়াশার জন্য। দিয়াশার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। অনেক উঠে দাঁড়িয়ে দিয়াশাকে জড়িয়ে ধরল। "সরি লাভ, আমি জানি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমি তোমার কাছে কিছু লুকাতে চাই না। হ্যাঁ, আমি স্নিগ্ধাকে ভালোবাসতাম। তুমি যে ডায়েরি দেখেছ তার প্রত্যেকটা পৃষ্ঠা সত্যি। কিন্তু জানো, তারপর আরেকটা ডায়েরি লেখা হয়েছে যাতে শুধু তোমার নাম আছে। আস্তে আস্তে আমি তোমাতে আসক্ত হয়েছি। খুব ভয় পেতাম যে
তোমার ভালোবাসায় পড়লে যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও। তাই অনেক কষ্ট দিয়েছি আর নিজেও কষ্ট পেয়েছি সমানভাবে, কিন্তু এত কিছু করেও কোনো লাভ হয়নি। আমার সব কিছু আস্তে আস্তে পাগল করে তুলেছে আমাকে। তোমার হাসি, তোমার তাকানো, তোমার চালচলন আমাকে পাগল করে তুলেছে। প্লিজ বেবি, আমাকে ক্ষমা করে দাও সব কিছুর জন্য। যদি তোমার ইচ্ছে হয় তো আমাকে মেরে নিতে পারো, যে কোনো শাস্তি দিতে পারো, কিন্তু প্লিজ আমাকে ছেড়ে চলে যেও না। আই লাভ ইউ টু অনেক। আমি তোমাকে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলাম জানো। আমি কখনো ভাবিনি তুমি আমার কাছে আসবে, কিন্তু বাবা যদি না মেনে নেয় সেটা দেখার দায়িত্ব আমার। দিও পাখি। দিয়াশাকে আর একটু শক্ত করে জড়িয়ে ধরে বলে, দিও পাখি। কথাটা শুনে দিয়াশা থমকে যায়। সেটা ভালোই বুঝতে পারে অনেক, তাই দিয়াশাকে ছেড়ে দিয়াশার সামনে বসে দুটো হাত টান করে ছড়িয়ে বলে, আই অ্যাম ইয়োর সিক্রেট লাভার দিউ পাখি। আমি তোমাকে কলেজে আর বাড়িতে নিজের কাছে টেনেছিলাম। এই অনেক বাদ দিয়ে দিয়াশাকে কেউ বা নিজের কাছে টানার সাহস করবে? আই লাভ ইউ দিউ পাখি। আই লাভ ইউ এ লট। দিয়াশা দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে অনিককে, আর অনিকও পরম আবেশে কাছে টেনে নেয় দিয়াশাকে। দিয়াশা প্লাস অনিক। কিরে বাবা, এই মেয়েকে তো একটা ঘুমের ঔষধ দিলাম, তাও এত ঘুম। সব্যসাচী স্নিগ্ধাকে ঘুমের ওষুধ দিয়েছে সারপ্রাইজ দেওয়ার জন্য, কিন্তু ঘুমের ওষুধের প্রভাব চলে যাওয়ার পরেও স্নিগ্ধা ঘুমাচ্ছে আর সব্যসাচী মনমরা হয়ে বসে আছে। হঠাৎ স্নিগ্ধার ঘুম ভেঙে যায় আর পাশে সব্যসাচীকে দেখে বলে, হায়, আমার বরটা কত কিউট আর হট, মাঝে মাঝে মন চায় খেয়ে ফেলি। সব্যসাচী স্নিগ্ধার কথায় চোখ বড় বড় করে নেয় আর হালকা ধাক্কা মারে স্নিগ্ধাকে। তখন স্নিগ্ধার ঘুমের রেশটা কেটে যায় আর সোজা হয়ে বসে। কি একটা বেশ বলছিলে? কই কিছু না তো, আমি শুনলাম যে। দেখো প্লিজ চুপ, আমি ঘুমের ঘোরে বলেছি। সব্যসাচী স্নিগ্ধার হাতে একটা চুমু খেয়ে গাড়ি থেকে নেমে পড়ে আর স্নিগ্ধাকে কোলে তুলে নেয়। স্নিগ্ধাও গলা জড়িয়ে ধরে সব্যসাচীর। সব্যসাচী স্নিগ্ধাকে গঙ্গার ঘাটে নিয়ে দাঁড়ায় আর স্নিগ্ধা অবাক হয়ে যায়। কি সুন্দর চারিদিকটা লাগছে। আস্তে আস্তে সূর্য ডুবছে, যার ফলে সৌন্দর্যটা অনেক গুণ বেড়ে গেছে। স্নিগ্ধা মুগ্ধ হয়ে চারিদিকটা দেখছে আর সব্যসাচী স্নিগ্ধাকে। তারপর সব্যসাচী একটা চায়ের দোকানের সামনে নিয়ে গিয়ে বসালো স্নিগ্ধাকে আর চা অর্ডার দিল। স্নিগ্ধা তো মহা খুশি, সে সব্যসাচীর সাথে গল্প করছে। হঠাৎ সব্যসাচী উঠে দাঁড়ালো আর স্নিগ্ধার সামনে হাঁটু গেড়ে বসলো। আমি তোমাকে আই লাভ ইউ বলবো না, কারণ ইউ আর নট মাই লাভ। তুমি আমার ভালোবাসা পিচ্ছি, প্রেমিকার ভালোবাসা শুধু নও তুমি। তুমি আমার বন্ধু, তুমি আমার জীবনের একমাত্র বর্তমান নারী, যাকে আমি আমার সবটা উজাড় করে দিতে পারি। তোমার মুখের এক চিলতে হাসির জন্য আমি সব করতে পারবো। হুম, তুমি যদি ভাবো সবটাই সাজানো কথা, না, আমি কথা সাজাতে পারি না। আমি শুধু আমার মনের কথাটা তোমাকে বলছি। ইউ আর মাই অ্যাডিকশন অফ লাভ। তোমাতে ভয়ঙ্করভাবে আসক্ত আমি। পৃথিবীর সব নেশাকে হার মানাও তুমি। স্নিগ্ধার চোখে জল চিকচিক করছে। সেও হাঁটু গেড়ে বসলো সব্যসাচীর সামনে। ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি তোমায় বাচ্চা। তুমি আমার জীবনের শ্রেষ্ঠ উপহার,
যা হয়তো অনেক পুণ্যের পর আমি পেয়েছি। সব্যসাচী একগুচ্ছ রজনীগন্ধা ফুল স্নিগ্ধার হাতে দিল এবং স্নিগ্ধা সেগুলো নিয়ে সব্যসাচীকে খুব শক্ত করে জড়িয়ে ধরল। স্নিগ্ধা লাভ সব্যসাচী। স্নিগ্ধা সব্যসাচী, দিয়াশা অনেক, তিয়াশা রিক্তা, তিয়াস সুজয়, তিশা আর দিয়াশার বাবা দীপক বসে আছে। সুজয়, দেখুন, আমি চাই যে আপনি আপনার মেয়ের বিয়েটা আমাদের অনেকের সাথে দেওয়ার ব্যবস্থা করুন। দীপক, না, আমি আমার মেয়ের বিয়ে অন্য কোথাও দেওয়ার জন্য ব্যবস্থা করেছি। দিয়াশা অনেকের হাতটা শক্ত করে ধরে, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে আর অনেক পুরো পাথর হয়ে যায়। স্নিগ্ধা, কাকু প্লিজ ডোন্ট ডু দিস। দিয়াশা কাঁদছে। দীপক, সরি মাই লিটল বেবি, আমি তো একটু মজা করছিলাম তোমার সাথে। আমি আগেই জানতাম তুমি অনিককে ভালোবাসো আর অনিক তোমাকে। সেটা আমাকে স্নিগ্ধা মা বলেছে আর সেই উপলক্ষেই আমার আশা। দিয়াশা উঠে এসে জড়িয়ে ধরল তার বাবাকে। আই লাভ ইউ বাবা, ইউ আর দ্য বেস্ট। দীপক এক হাত দিয়ে দিয়াশাকে জড়িয়ে ধরে। আপনারা বলুন তাহলে। বাবা, আমার একটা ইচ্ছা আছে। হ্যাঁ মা, বলো। দেখো, আমার কলেজ এখন অনেকটাই বাকি আর অনেকও নিজের পড়া কমপ্লিট করে বিজনেসে ঢুকবে। তো বলি কি, স্নিগ্ধাদি সব্যসাচীদা, রিক্তাদি তিয়াসদা আর ইয়াসাদি রিক্তার বিয়েটা দাও। আমি আর অনেক ফাটিয়ে মজা করতে পারবো তাহলে। রিক, বাট আমরা কেন? তিয়াসা, হ্যাঁ সেটাই তো। স্নিগ্ধা, কারণ তোমাদের বিয়েটা পালিয়ে গিয়ে হয়েছে, এবার অনুষ্ঠান করে হবে। রিক আর তিয়াসা কিছু বলল না, সবাই সম্মতি দিল ওদের কথায়। 1 মাস পর আজ স্নিগ্ধা, রিক্তা আর তিয়াসার বিয়ে। ওরা সবাই একরকম করে হলুদ শাড়ি পরেছে আর ফুলের গয়না। তিনজনকে অসাধারণ লাগছে। অন্যদিকে, আরে আজব, আমি তো বললাম এখানে নীল ফুল হবে আর তোমরা লাল ফুল লাগালে। ধুর ধুর। তখনই পেছন থেকে দিয়াশাকে জড়িয়ে ধরে দিয়াশার কাঁধে নিজের থুতনি রাখলো অনেক। কি হয়েছে দিউ পাখি, এত মেজাজ খারাপ কেন? দেখো না, আমি এখানে নীল ফুল লাগাতে বললাম আর ওরা লাল লাগালো। এই, তোমরা নীল ফুল লাগাও এক্ষুনি, আদারওয়াইজ আমি তোমাদের ম্যানেজারকে কমপ্লেন করব। সরি স্যার। ব্যাস, খুশি আমার দিউ পাখি। অনেক লাভ ইউ। লাভ ইউ টু সোনা। কিছুক্ষণ পর ওদের সবাইকে মণ্ডপে এনে গায়ে হলুদের পর্ব শেষ হলো। স্নিগ্ধা নিজের ঘরে গয়না খুলছে, হঠাৎ কেউ পেছন থেকে জড়িয়ে ধরলো। যদিও স্নিগ্ধা জানে এই কেউটা সব্যসাচী। আরে, এখানে কেউ এসেছ? কেউ দেখলে কি বলবে? আমার বউয়ের কাছে আমি আসব, তাতে কার কি বলার আছে? এই, বাজে কথা না বলে যাও তো এখান থেকে। তখনই স্নিগ্ধাকে ঘুরিয়ে স্নিগ্ধার গায়ে হলুদ লাগিয়ে দিল সব্যসাচী। আহা, আমার বউ আর আমি হলুদ লাগাবো না তাই হয়? কি অসভ্য। এই, তুমি এখানে এলে কি করে? দিয়ার সাহায্যে। দিয়াই তো সবার চোখে ধুলো দিয়ে নিয়ে এলো আমাকে। আচ্ছা বউ, এবার না আমাকে যেতে হবে নিজের বাড়ি, রাতে হয় আসতে হবে তো। এই বাড়িতে আমার খোঁজ পড়লে কেলেঙ্কারি হয়ে যাবে। হ্যাঁ তো যা। স্নিগ্ধার কথা শেষ হওয়ার আগেই সব্যসাচী স্নিগ্ধার ঠোঁট নিজের আয়ত্তে নিয়ে নেয়। কিছুক্ষণ পর স্নিগ্ধার ঠোঁট
ছেড়ে স্নিগ্ধার হাতে চুমু খায় আর মুচকি হেসে বলে, বা আমার নামের মেহেন্দি কত গাঢ় হয়েছে। স্নিগ্ধা মাথা নামিয়ে নেয় লজ্জায় আর সব্যসাচী মুচকি হেসে স্নিগ্ধার মাথায় ঠোঁট ছুঁয়ে হাঁটু মুড়ে বসে স্নিগ্ধার পায়ে একজোড়া নূপুর পরিয়ে দেয়। এগুলোকে আমার বউয়ের জন্য উপহার, একদম খুলবে না, আসি বলে স্নিগ্ধার কপালে ঠোঁট ছুঁয়ে বেরিয়ে যায় আর স্নিগ্ধা থ মেরে দাঁড়িয়ে থাকে। সন্ধেবেলা সব্যসাচী, তিয়াশার রিক বসে আছে মণ্ডপে, কনেদের নিয়ে আসুন। তখনই স্নিগ্ধা, রিক্তা আর তিয়াশাকে নিয়ে আসা হয়। সব্যসাচী স্নিগ্ধাকে দেখে হা হয়ে যায়। একটা ডিপ নীল রঙের লেহেঙ্গা পরেছে, সাথে নীল গহনা আর মেকআপ। নীলপরি, তাই ভাই মুখে মাছি ঢুকে যাবে তো। বন্ধ কর মুখটা, বলল তিয়াস। তারপর তিয়াসের চোখ যায় রিক্তার উপর আর হা হয়ে যায়। রিক্তা মেরুন রঙের একটা লেহেঙ্গা পরেছে, সাথে গয়না আর মেকআপ। হায়, আমার বউটাকে কি লাগছে। শালাবাবু, কন্ট্রোল। রিক দুষ্টু হেসে বলে। তারপর রিকের চোখ গেল তিয়াসের উপর। তিয়াসা একটা লাল বেনারসি পরেছে, সাথে হালকা মেকআপ, যাতেই তাকে কোনো অস্পরির থেকে কম লাগছে না। কিন্তু রিক লক্ষ্য করল তিয়াসের মুখটা গোমরা। তিয়াসা রিকের পাশে বসতেই রিক তিয়াসাকে বলল, কি হলো, মুখ গোমরা কেন? স্নিগ্ধা আর রিক্তাকে দেখো, কি সুন্দর ফিগার, আর আমার একদম একটা ফুটবলের মতো পেট, ধুর ধুর। রিক হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। সোনা, তোমাদের কোনো স্বর্গের অস্পরার থেকে কম লাগছে না। আর ফুটবল কাকে বলছো? আমার বেবিটাকে একদম বললে বিনা, বেচারা আর বেচারি কষ্ট পাবে তো। এই কথা শুনে হেসে দেয় তিয়াসা আর তিয়াসার হাসি দেখে রিকো একটা তৃপ্তির হাসি দেয়। কিছুক্ষণ পর বিয়ের সমস্ত পর্ব শেষ করে সিঁদুর দান শুরু হয়। নিন, সিঁদুর দান করুন। সব্যসাচী তিয়াসার রিক্ত, স্নিগ্ধা রিক্তা আর তিয়াসার মাথায় সিঁদুর তুলে দেয়। স্নিগ্ধার চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। সে এবার তার বাবা মায়ের পর হয়ে গেল। সব্যসাচী হালকা স্নিগ্ধার কাছে গিয়ে বলল, জানো নীলপরি, এবার থেকে তোমার বাবা মা আমাদের সাথে পার্মানেন্টভাবে থাকবে। স্নিগ্ধার চোখ দুটো খুশিতে চকচক করে উঠল। সত্যি বাবা মা রাজি ছিল না, বাট অনেক কষ্ট করে করিয়েছি। আফটার অল একটাই তো হৃদয় আমার, তার কষ্ট দেখি কি করে। স্নিগ্ধা আর কিছু বলল না, শুধু একটু মুচকি হাসল। সত্যি পৃথিবীর শ্রেষ্ঠতম স্বামীটাই হয়তো সে পেয়েছে, তাতে তার আর কোনো সন্দেহ নেই। 2 বছর পর স্নিগ্ধা অফিস থেকে বেরোচ্ছে, তখন সামনে দেখলো গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সব্যসাচী। একটা নেভি ব্লু রঙের শার্ট আর কালো প্যান্ট, হাতে ঘড়ি আর চুলগুলো এলোমেলো, আর মুখে একটা স্মাইল যেটা একটু রহস্যজনক স্নিগ্ধার জন্য। স্নিগ্ধার এগোতে এগোতেই হালকা মাথাটা ঘুরে যায় আর সব্যসাচী দৌড়ে আসে স্নিগ্ধার কাছে। আরেও অলরাইট, বারবার বলেছি কিছু খেয়ে নেবে, কিন্তু না, উনি না খেয়েই কাজ করবেন। উফ, হলো হলো, এখন ঠিক আছি চলো। সব্যসাচী হুট করে স্নিগ্ধাকে কোলে তুলে নেয়। আরে কি করছো, সবাই দেখছে, আমাকে নামাও। দেখুক, আই ডোন্ট কেয়ার, আমার বউকে কোলে তোলার সম্পূর্ণ রাইট আমার আছে। উফ। সব্যসাচী স্নিগ্ধাকে গাড়িতে আস্তে করে বসিয়ে
নিজে ড্রাইভিং সিটে বসে পড়ে। এবার আগে বলে নেই, সব্যসাচী আর তিয়াস ইঞ্জিনিয়ার, রিক্তা একজন ফ্যাশন ডিজাইনার। তিয়াসের বাবার বিজনেসে সামলাচ্ছে বিদেশে, আর রিক নিজের জব করে বিদেশে। অনেক দিয়াশা আর স্নিগ্ধার বাবার বিজনেস হ্যান্ডেল করছে। গাড়ি একটু এগোতে স্নিগ্ধার হাতে চকলেটের বাক্স ধরিয়ে দেয় সব্যসাচী, আর স্নিগ্ধাও মহা খুশি হয়ে চকলেট খেতে থাকে। সারা রাস্তা এটা ওটা বলেই যাচ্ছে স্নিগ্ধা। জানো পিচ্চি, বিয়ের 2 বছর পরেও তুমি ছোট বেবি রয়ে গেছো। বেবি? হ্যাঁ, আমার বেবি চাই। তুমি আমাকে বলেছিলে না যে আগে নিজের লাইফে সেটেল হও, দেন ওসব চিন্তা? তো আমি এখন সেটেলড। আমারও রিক্তাদি আর তিয়াসদের মতো বেবি চাই। আমারও বেবি চাই। আরে পিচ্চি, আস্তে, রাস্তায় লোক কি বলবে ভগবান। স্নিগ্ধা আর কিছু না বলে মুখ ফুলিয়ে চকলেট খেতে লাগলো। কিছুক্ষণ পর বাড়ির সামনে গাড়ি থামলে সব্যসাচী নেমে গিয়ে স্নিগ্ধাকে কোলে তুলে নেয়। এই, আমার কি পা নেই কেন গো? ফির শাওয়ারই ভালো লাগে না? এটা কোনো কথা হলো? সব্যসাচী আর কিছু না বলায় স্নিগ্ধাও সব্যসাচীর কোলে যেতে যেতে চকলেট খেতে লাগলো। সব্যসাচী ঘরে ঢোকায় স্নিগ্ধা অবাক হয়ে যায়। সারপ্রাইজ! স্নিগ্ধার মুখ খুশিতে চকচক করে ওঠে, কারণ সেখানে দিয়াশা অনেক, যাদের 4 মাস যাবৎ বিয়ে হয়েছে। তিয়াশা আর রিকার তাদের একমাত্র ছেলে তিশান এবং রিক্তা। তিয়াস আর তাদের একমাত্র মেয়ে রিখিয়া, সাথে সুজয় আর তিশা উপস্থিত। স্নিগ্ধা তো ছটফট করতে থাকে সব্যসাচীর কোল থেকে নামবার জন্য, কিন্তু সব্যসাচী চুপচাপ বেডে গিয়ে সুজয় আর তিশার পাশে বসে আর স্নিগ্ধাকে নিজের কোলেই বসায়। আরে কি করছোটা কি? বাড়ির সবাই আছে, এমনকি পুচকু দুটোও আছে, আর তুমি আমাকে কোলে বসাচ্ছ? সব্যসাচী স্নিগ্ধাকে চুপ করে বসতে বলে। এইদিকে সবাই মুখ টিপে হাসছে, যা দেখে স্নিগ্ধার আরও রাগ হচ্ছে। কিছুক্ষণ পর সব্যসাচী স্নিগ্ধাকে আস্তে করে বেডি বসিয়ে স্নিগ্ধার পায়ের কাছে হাঁটু গেড়ে বসে। তারপর একটা বড় নিঃশ্বাস নিয়ে বলে, তোমার 2 দিন যাবৎ শরীরটা ঠিক ছিল না, তো তাই আমরা ডাক্তার দেখিয়েছিলাম। তো আমার বড় কিছু রোগ হয়েছে। হে ভগবান! একদম চুপ, খালি বাজে কথা। সব্যসাচী স্নিগ্ধার আর একটু কাছে ঘেঁষে বলে, তো আজকে রিপোর্ট এসেছে, আমরা পৃথিবীর সবচেয়ে সুন্দর বন্ধনে জড়াতে যাচ্ছি স্নিগ্ধা। কি? আমি বাবা হতে চলেছি, আর তুমি মা। স্নিগ্ধা পুরো চুপ হয়ে যায়। একটু পরে সব্যসাচীকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। এই পাগলি, কাঁদছো কেন? আমি খুব খুব খুশি সব্যসাচী। আই লাভ ইউ। লাভ ইউ এ লট। আই লাভ ইউ মোর। তারপর স্নিগ্ধা সব্যসাচীকে ছাড়লে সব্যসাচী স্নিগ্ধার চোখের জল মুছিয়ে দিয়ে স্নিগ্ধার দুগাল নিজের হাতে রেখে স্নিগ্ধার কপালে কপাল ঠেকিয়ে দেয়। তারপর বলে, আমার কিন্তু তোমার মতোই একটা পিচ্চি নীলপরি চাই, কিন্তু আমার যে তোমার মতো একটা কিউট বাচ্চা চাই। সব্যসাচী মুচকি হেসে স্নিগ্ধার কপালে ঠোঁট ছোঁয়ালো।
দুজনের চোখেই জল বর্তমান, কিন্তু এটা খুশির কান্না। তখনই তিয়াস আর অনেক চেঁচিয়ে বলল, 3 চিয়ার্স ফর পিচ্চি বাচ্চা। তারপর সবাই মিলে চেঁচিয়ে বলল, হিপ হিপ হুররে। আর রিখিয়া আর তিশান তাদের ছোট ছোট হাত নাড়িয়ে বলল, হিপ হিপ হুররে। সবাই ওদের দেখে হেসে দিল। সো ফ্রেন্ডস, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।